এনবিআর কর্মীদের আন্দোলন চলছে, এবার বন্ধ আমদানি কার্যক্রম। প্রধান কার্যালয়ে সেনা সদস্য, পুলিশ মোতায়েন। পুঁজিবাজার থেকে 2010-11 সালে পাচার 15,000 কোটি টাকা। অচলাবস্থা দূর করতে আলোচনার বিকল্প নেই, মন্তব্য দেবপ্রিয়ের। আসছে বাজেটে ঘাটতি জিডিপির 4.2%। ব্যাংক খাত থেকে 1,20,000 কোটি টাকা ঋণের লক্ষ্য। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সবাইকে আমন্ত্রণ। অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। এনবিআরের কর্মবিরতিতে বন্ধ আমদানি কার্যক্রম, তবে চালু আছে শুধু রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তি করার অধ্যাদেশ বাতিলের দাবিতে শনিবার সংস্থার প্রধান কার্যালয় ও মাঠ পর্যায়ের অফিসগুলো বন্ধ কার্যক্রম বন্ধ রেখেছে। শনিবার সকাল 9টা থেকে কর, শুল্ক, ভ্যাট বিভাগের সব দপ্তরে চলছে কর্মবিরতি। আগামী সোমবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান আন্দোলনকারীরা। তবে দাবি পূরণ না হলে 26 মে থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া এনবিআরের সব কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন তারা। গত বৃহস্পতিবার শুল্ক কর কর্মকর্তা কর্মচারীদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ সংশোধনের আশ্বাস দেন অর্থ মন্ত্রণালয়। কিন্তু এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা তাদের কর্মসূচি বহাল রাখেন। রবিবার কাস্টমস হাউস এবং এনসি স্টেশন সমূহ ব্যতীত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। আগামী 26শে মে 2025 সোমবার থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। এনবিআরের আন্দোলন নিয়ে আরো বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছে সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, আপনি আজকে এনবিআরে গিয়েছিলেন, এনবিআরের আন্দোলন কর্মসূচি দেখেছেন, তারা কি বলছে তাদের আগামী কর্মসূচি নিয়ে, এবং সরকারের পক্ষ থেকে যে জানানো হয়েছে এনবিআর অধ্যাদেশ এখনই বাতিল হচ্ছে না, সে বিষয়ে তাদের মন্তব্য কি? জি, আপনি জানেন যে চলতি বছরের 12 মে থেকে কিন্তু এই জাতীয় রাজস্ব বোর্ড থেকে একটা অধ্যাদেশ জারি করা হয় যে জাতীয় রাজস্ব বোর্ডকে দুই ভাগে বিভাগ করা হবে, দুটি বিভাগ গঠন করা হবে। একটি হচ্ছে জাতীয় নীতি বিভাগ এবং একটি হচ্ছে বাস্তবায়ন বিভাগ। এবং এই অধ্যাদেশের বাতিলের দাবিতেই কিন্তু এনবিআরের যে কর্মকর্তারা আছেন তারা মাঠে নামেন, তারা বিভিন্ন দাবি জানান। এর মধ্যে কিন্তু এই অধ্যাদেশ যে বাতিলের দাবি সহ চেয়ারম্যানের পদত্যাগের দাবি তারা জানান। মোট 4টি দাবি তারা জানান। এর মধ্যে কিন্তু তারা আজ নিয়ে প্রায় 15 দিন ধরেই তারা এই কর্মবিরতি পালন করছেন। এর মধ্যে কিন্তু কাস্টমস হাউসের যে কার্যক্রম রয়েছে, ভ্যাট এবং ট্যাক্স বিভাগের যে কার্যক্রম রয়েছে, সেগুলো কিন্তু এখন পর্যন্ত বন্ধ আছে। এর মধ্যে কিন্তু আমরা গত 1-2 দিন আগে আন্তর্জাতিক রপ্তানি এবং আমদানির যে কার্যক্রম রয়েছে, তাছাড়া কিন্তু আন্তর্জাতিক যাত্রী সেবার যে কার্যক্রম রয়েছে সেগুলো কিন্তু চালু ছিল। কিন্তু আজকে তারা আবার আরেকটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়েছেন যে আগামীকাল তারা আমদানির যে কার্যক্রম রয়েছে সেটি বন্ধ করেছেন। তাছাড়া কিন্তু রপ্তানি যে কার্যক্রম এবং আন্তর্জাতিক যাত্রী সেবার যে কার্যক্রম সেটি চালু রাখবেন। তাছাড়া যদি দাবি মানা না হয় সেক্ষেত্রে পরশুদিন অর্থাৎ সোমবার থেকে কিন্তু তারা রপ্তানি এবং আমদানি দুটো কার্যক্রম বন্ধ রাখবেন, শুধু আন্তর্জাতিক যাত্রী সেবাটা চালু রাখবেন। তো আজকে আমরা আসলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে যেটা জানলাম, সেখানে কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের মধ্যে আমরা র্যাব, পুলিশ সহ আরও বেশ সদস্যদের অবস্থান লক্ষ্য করেছি। আমরা কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছিলাম যে এর পেছনে আসলে কারণ কি। তারা বললেন যে তারা আসলে জাতীয় রাজস্ব বোর্ডের ভেতরে প্রেস ব্রিফিংটি করতে চেয়েছিল এবং এটার বাধা দেওয়ার জন্যই আসলে পুলিশ, র্যাব এবং বিজিবির সদস্য দলরা তারা এখানে উপস্থিত হয়েছেন। তবে তারা এটা বলছেন যদি দাবি আগামীতে মানা না হয় তারা এই কর্মবিরতি অব্যাহত রাখবেন। আর তাছাড়া আপনি জানেন যে গত চলতি মাসের 20 তারিখে অর্থ উপদেষ্টা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে বলা হয় যে এই দাবিগুলো মানা হবে। কিন্তু আমরা কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা
তারা বলছেন যে এই দাবিগুলো মানা নিয়ে আসলে সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা দেওয়া হয়নি এই প্রজ্ঞাপনের মাধ্যমে, যে কারণে তারা আজকে আবার প্রেস ব্রিফিং করেছেন। তাছাড়া যদি দাবি মানা না হয় তারা আগামীকাল একটি প্রেস ব্রিফিংয়ের কথা বলেছেন, সেটা পালন করবেন। তাছাড়া যতদিন না পর্যন্ত এই কর্মবিরতি চালানো হবে বা যতদিন পর্যন্ত দাবি মানা না হবে তারা এই কর্মবিরতি পালন করবেন। আমিরুল, আমরা জানি যে গত বৃহস্পতিবার কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এখনই এনবিআর বিলুপ্তি হচ্ছে না, সে বিষয়ে তাদের মন্তব্য কি? না, তারা এখন আসলে এনবিআরের যে বিলুপ্তির কথা বলছেন আপনি, এনবিআরের বিলুপ্তির থেকে তারা আসলে এখন সরে এসে তাদের যে 4টি দাবি আছে সেই দাবি পূরণের কথা এখন তারা বলছেন। যেমন আমি শুরুতেই বলেছি যে এনবিআরের যে চেয়ারম্যান তার পদত্যাগ সহ অধ্যাদেশ জারির যে ব্যাপার, সেই এই যে 4টি দাবি একদম পূর্ণাঙ্গ বাতিলের দাবিটা আসলে তারা প্রজ্ঞাপন হিসেবে চাচ্ছেন। তাই তারা আসলে যেটা বলছেন যে তারা এখনও বিলুপ্তির কথা তারা বলছেন না, কিন্তু সেই বিষয়ে কিন্তু কোনো প্রজ্ঞাপন বা কোনো কিছু জারি করা হয়নি অর্থ উপদেষ্টা বা অর্থ মন্ত্রণালয় থেকে। সেই জন্য তারা এখন পর্যন্ত এই কর্মবিরতিতে বহাল রয়েছেন যে পূর্ণাঙ্গ যদি দাবি মানা না হয়, পরিপূর্ণভাবে যদি দাবি মানা না হয়, সেক্ষেত্রে তারা এই কর্মবিরতি অব্যাহত রাখবেন। এনবিআর এর আন্দোলনের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল ইসলাম। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বিদেশে বাংলাদেশিদের অবৈধ সম্পদ জব্দের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বলেন এরই মধ্যে ইতিবাচক সাড়া দিয়েছে যুক্তরাজ্য। এ সময় পাচার হওয়া টাকাও দ্রুত ফিরিয়ে আনার আশা প্রকাশ করেন তিনি। সকালে রাজধানীতে ক্ষুদ্র ঋণ নিয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন গভর্নর। দেশে ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থের চাহিদা প্রায় 60 লাখ কোটি টাকা। তার একটি অংশের যোগান দেয় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF। সংস্থাটির নতুন একটি স্কিমের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। পরে সাংবাদিকদের তিনি জানান, বিদেশে পাচার হওয়া টাকা ও অবৈধ সম্পদ জব্দে বেশ কয়েকটি দেশের সঙ্গে কাজ চলছে। ওই সম্পদের মালিকানা যেন হস্তান্তর না হয় সেই চেষ্টাও চলছে। অনেক প্রতিষ্ঠান আছে, ব্যক্তি আছে যাদের অ্যাসেট লন্ডনে আছে, আমেরিকা ইউকেতে আছে, ছড়িয়ে ছিটিয়ে, সেগুলোকে চিহ্নিত করে সেগুলোকে ফ্রিজ করতে পারলে আমরা খুশি হব। এখন যেটা হচ্ছে যে তারা এই সম্পদগুলো বিক্রি করতে পারবে না আনটিল দ্য লিগ্যাল প্রসেসটা কমপ্লিট হয়। কাজে আমরা লিগ্যাল প্রসেসটা শুরু করব এটার পরবর্তী ধাপে। এ সময় ক্ষুদ্র ঋণ প্রসঙ্গে গভর্নর বলেন, ব্যাংকের চেয়ে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোর সুদের হার অনেক বেশি, ফলে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন। বাজারে যদি এক পক্ষ যদি 14-15% দেয়, আরেক পক্ষ যদি সেই একই বাজারে 26% চায় বা 24% চায়, এটা তো হয় না মানে ইন দ্য সেন্স কোনো অসুবিধা নেই, আমাদের দিক থেকে কোনো অসুবিধা নেই, মার্কেট উইল নট সাপোর্ট ইট। সেই জন্য এফিসিয়েন্সি জেনারেট করতে হবে মাইক্রো ক্রেডিট সেক্টরে। কোরবানির ঈদের আগেই বাজারে আসছে নতুন 3টি নোট, এতে থাকছে না কোনো ব্যক্তির ছবি। 3টে নোট আসছে বাজারে খুব শীঘ্রই, সেটা হচ্ছে 1000 টাকার নোট, 50 টাকা আর 20 টাকা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের পুঁজিবাজার থেকে 2010-11 সালে 20,000 কোটি টাকা বের করে নেওয়া হয়েছে। এর মধ্যে 15,000 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। শনিবার রাজধানীতে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত সংলাপে এ তথ্য জানান সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় বাজার ঠিক করতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিশ্লেষকরা। নিজ প্রতিষ্ঠান থেকে তারা প্রত্যেকেই পুঁজিবাজার সংস্কারে আগামী দিনের রাজনৈতিক সরকারের পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি কেমন হবে তা নিয়ে সংলাপের আয়োজন করে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন। এতে আলোচনা করেন রাজনৈতিক দলের নেতা ও অর্থনীতিবিদ সহ খাত সংশ্লিষ্ট অনেকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীতে বিনিয়োগ নিশ্চিত করতে হলে পুঁজিবাজারকে পুনরুজ্জীবিত করতে হবে। এ সময় পুঁজিবাজারে স্বচ্ছতা আনার উপরও জোর দেন তিনি। বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে যেতে হয়, আমাকে যখন কেউ জিজ্ঞেস করে, আমি বলি নাম্বার 1 ইজ ইনভেস্টমেন্ট, নাম্বার 2 ইজ ইনভেস্টমেন্ট, নাম্বার 3 ইজ ইনভেস্টমেন্ট। এর বাইরে কিছু নাই। কিন্তু এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের ইনভেস্টমেন্টে ফোকাস থাকতে হবে। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পুঁজিবাজারের দুরবস্থা ভালো হওয়ার লক্ষণ নেই। এলডিসি উত্তরণের জন্য পুঁজিবাজারকে উন্নয়নের হাতিয়ার হিসেবে দাঁড় করানোর পরামর্শ দেন তিনি। রাজনৈতিকভাবে সম্পর্কিত সিন্ডিকেটরা কাজ করেছিল, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা এইটাকে প্রভাবিত করেছে, এবং এইটার ফলে আমাদের কিভাবে প্রায় আরও এই হাজার 20,000 কোটি টাকা এইখান থেকে গেছে।
এ সময় দেবপ্রিয় বলেন, রাজনৈতিক প্রভাবের কারণে 1996 ও 2010 সালের কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। কারসাজিকারীদের শাস্তি না দেওয়ায় পুঁজিবাজারের সমস্যার সমাধান হচ্ছে না। টোটকা ওষুধ দিয়ে পুঁজিবাজারকে ঠিক করা যাবে না বলেও মনে করেন তিনি। সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটা প্যাকেজ দাঁড় করানো খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং সেই প্যাকেজের সাথে নিঃসন্দেহে ব্যাংকিং খাত, অন্যান্য আমাদের যে কর ব্যবস্থা, এগুলির সম্পর্ক আছে। আগামী দিনে কদিন পরে বাজেট আসছে, আমি দেখতে চাই সেই বাজেটে পূর্ণাঙ্গভাবে এই প্যাকেজটি যেন সঠিকভাবে প্রতিফলিত হয়। অনুষ্ঠানে পুঁজিবাজার সংস্কারে অংশীজনদের সাথে আলোচনায় জোর দেন বক্তারা। সিদ্ধান্ত নেওয়ার পর তা বাস্তবায়নে শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থার কথাও বলেন তারা। আমার মনে হয় আপনাদের মাথা নাড়া দেখে আমি। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের আর্থিক খাতে কোনো রোডম্যাপ নেই, সবার চিন্তা শুধু নির্বাচনের রোডম্যাপ নিয়ে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। শনিবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার আয়োজিত এক সেমিনারে তিনি আরও বলেন, জিএসপি নিয়ে দেশ মামলা লড়ছে, তা নিয়ে কারো মাথা ব্যথা নেই। এ সময় এলডিসি উত্তর নির্ধারিত সময় হবে বলেও জানান তিনি। স্বল্প উন্নত দেশের তালিকা থেকে উত্তরণে বেসরকারি খাত কতটুকু প্রস্তুত, কি করণীয় তা নিয়ে ঢাকা চেম্বারের এ সেমিনার। এতে নিজেদের মতামত তুলে ধরেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় না থাকায় অনেক সমস্যায় পড়তে হচ্ছে। রপ্তানি বাণিজ্যে ভালো করতে পণ্যের বৈচিত্র্যকরণে জোর দেন তারা। আপনি এলডিসি থেকে বেরিয়ে যাচ্ছেন, এটা একটা চ্যালেঞ্জ। আরেকটা হচ্ছে আপনার এই মার্কেটটাকে আপনি কিভাবে সাজাবেন বা এক্সপোর্ট কিভাবে সাজাবেন বা ইন্টারন্যাশনাল আসপেক্টে কিভাবে কাজ সাজাবেন। এই ধরনের এফর্ট নিয়ে আমাদের কাজ করতে হবে, খুব ফোকাস ভাবে কাজ করতে হবে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের ব্যাপারে, শুধু কথা বললে হবে না। এলডিসি উত্তরণের আগেই সময় উপযোগী বাণিজ্য নীতি জরুরি বলে মত দেন অর্থনীতিবিদরা। পরামর্শ দেন খাতভিত্তিক আলাদা পরিকল্পনার। শুধুমাত্র ট্যারিফ রিফর্ম করলে হবে না, ওভারঅল রিফর্ম, ট্যাক্সেশন রিফর্মের জায়গা থেকে জিনিসটাকে চিন্তা করে আনতে হবে। মডার্নাইজিং ইম্পোর্ট পলিসি, এনহান্স ট্যারিফ ট্রেড ফ্যাসিলিটেশন, শুধুমাত্র আমি ট্যারিফ লিবারালাইজ করলাম কিন্তু আমি ট্রেড ফ্যাসিলিটেশন ইমপ্রুভ করলাম না, তাতেও কিন্তু আমার এটার লাভটা আমরা পাবো না। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, দেশের বাণিজ্যিক উন্নয়নে সবার সহযোগিতা দরকার হলেও আলোচনা হচ্ছে শুধু রাজনৈতিক বিষয়ের ওপর। কালচার অফ রোডম্যাপ, শুধু একটা রোডম্যাপ আমি দেখছি এখন, ওইটা হচ্ছে ইলেকশন হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। And that's the most specific roadmap we have in anything in the country. আর ওইটা নিয়ে এখন চিল্লাচিল্লি হচ্ছে যে রোডম্যাপটা আরেকটু টাইট করে। কোথায় রোডম্যাপ আছে আমাদের, কোন সেক্টরে? I have no idea, but we need to introduce a culture of roadmap next few weeks. রপ্তানি বাণিজ্যে ভালো করতে জ্বালানির নিরাপত্তা ও ব্যাংক খাতে স্থিতিশীলতা নিশ্চিতের আহ্বানও উঠে আসে সেমিনারে। বলার জন্য একটা জুম। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার থাকছে আসন্ন বাজেট নিয়ে বিশেষ প্রতিবেদন। আগামী অর্থ বছরে বাজেট ঘাটতি জিডিপির 4.2% রাখা হতে পারে। এই ঘাটতি পূরণে দেশি বিদেশি উৎস থেকে ঋণ নেওয়া হবে। এবার ব্যাংক থেকে ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সর্বোচ্চ 1,20,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় কিছুটা কম। তবে অর্থনীতিবিদরা বলছেন, সরকার ব্যাংক থেকে বেশি ঋণ নিলে বিনিয়োগ ও কর্মসংস্থানে যেমন প্রভাব পড়বে, তেমনি ঝুঁকিতে পড়বে ব্যাংক খাতও। প্রতি অর্থবছরে জিডিপির 5% আশেপাশে থাকে বাজেট ঘাটতি। তবে আগামী অর্থবছরে ঘাটতি কমিয়ে 4.2% রাখা হতে পারে। ঘাটতি পূরণে বেশিরভাগ ঋণই নেওয়া হবে দেশের ব্যাংক ব্যবস্থা থেকে। আগামী অর্থবছরে মোট ঋণের মধ্যে নিট বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা কিছুটা বাড়িয়ে ধরা হচ্ছে 1,10,000 কোটি টাকা। বাকি 1,30,000 থেকে 40,000 কোটি টাকা হতে পারে দেশি ঋণ। এর মধ্যে ব্যাংক থেকে ঋণের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে সর্বোচ্চ 1,20,000 কোটি টাকা। উন্নয়ন প্রকল্প করতে গিয়ে তারা খুব বেশি ঋণ ব্যাংকিং সেক্টর থেকে নেবে না, কারণ কিছু কিছু ব্যাংকের তো লিকুইডিটি ক্রাইসিস আছে। অর্থাৎ সেখানে যদি সরকার যদি আবার তাদের পূর্বের বছরের তুলনায় অধিক পরিমাণে ঋণ নিতে থাকে, তবে প্রাইভেট সেক্টরে আবার ঋণ প্রাপ্তির সুযোগটা স্কুইজ হয়ে আসবে। চলতি অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রি থেকে 15,000 কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও আগামী অর্থবছরে তা বাড়িয়ে 20,000 কোটি টাকা করা হচ্ছে।
অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, অনুৎপাদনশীল খাতে সরকারের ব্যাংক ঋণের নির্ভরতা বাড়তে থাকলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমবে, যার নেতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগ ও কর্মসংস্থানে। সরকার যদি অতিমাত্রায় ব্যাংক থেকে ঋণ নেয়, এটা অবশ্যই ব্যক্তি খাতের বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত করবে এবং সরকারের ঋণ নির্ভরতা বাড়বে। সরকারের যেটা ঋণ বাবদ যে সুদ পরিশোধের, সেটা কিন্তু বাজেটে আমরা দেখছি যে প্রতি বছরই বাড়ছে। তো এটা একটা সাস্টেনেবল একটা পথ না। চলতি অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে 1,37,500 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও 8 মাসে সরকার ঋণ নিয়েছে লক্ষ্যের 17%। দুর্নীতি, অনিয়ম বন্ধের পাশাপাশি পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে পারলে ব্যাংক ঋণ নির্ভরতা কমবে বলে মনে করেন বিশ্লেষকরা। ঘাটতি পূরণে ব্যাংক ব্যবস্থা থেকে সরকার বেশি ঋণ নিলে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সুদ পরিশোধও ব্যয় করতে হবে বড় অঙ্কের অর্থ। তাই এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। সকাল থেকে স্থলবন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক এলেও কাস্টমস ছাড়পত্র না পাওয়ার কারণে তা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মোহাম্মদ মাইনুল ইসলাম জানান, সকাল থেকে কোনো পণ্যবাহী ট্রাক সোনা মসজিদ স্থলবন্দরে প্রবেশ করেনি। আমদানি পণ্য নিয়ে ভারতীয় ট্রাকগুলো শূন্যরেখা থেকে ভারতের মহদীপুর বন্দরে অপেক্ষা করছে। ওপারে আমদানি পণ্যবাহী কয়েকশো ট্রাক আটকা পড়েছে বলে জানান তিনি। এর আগে 1 সপ্তাহ ধরে প্রতিদিন 5 ঘন্টা করে কলম বিরতি কর্মসূচি পালন করেন আন্দোলনরত কর্মকর্তারা। তবে ওই সময় স্থলবন্দরে কলম বিরতি আওতামুক্ত ছিল। আর এই ছিল অর্থনীতি স্বাধীনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।